জাস্ট হলো, তুমি কতটা খুশি বলো? খুব খুশি, খুব। ফার্স্ট দেখে কেমন লাগলো? আমি ওকে দেখেছি, বাস আমার মাথার কিছু কাজ করেনি। ওয়েলকাম টু ক্রিয়েটিভ গার্ল। অঙ্কিতা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি এখন অনেকটাই ভালো আছি। তার সাথে সাথে তোমরা জানোই যে আমার ডেলিভারি হয়ে গেছে, তো পুচকুও খুব ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে বেসিক্যালি ডেলিভারি ব্লগ শেয়ার করব। এর আগের দিন ব্লগে তোমাদের সাথে বলেই দিয়েছি যে আমার সিচুয়েশন খানিকটা এরকম ছিল যে কোনো ব্লগ আমি করিনি, কেননা আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন ব্লগটা করতে পারিনি। তাও যখন আমি ওখানে অ্যাডমিট হয়ে গেছিলাম, মানে আমি বলে রাখি প্রসঙ্গত যে আমি জেনিতে, আমার জেনিতে ডেলিভারি হয়েছে। তো যখন আমি ওখানে পৌঁছিয়ে গেছিলাম, পৌঁছিয়ে যাওয়ার পর যখন সিচুয়েশন খানিকটা আন্ডার কন্ট্রোল ছিল, তখন আমি টুকটাক ক্লিপিংস নিয়েছি, তাও কোনো ভয়েসে দিয়ে না, জাস্ট এমনি ছোট ছোট কিছু ক্লিপিংস নিয়ে রেখেছি। সেইগুলো ভিডিওর মাঝে মাঝে আমি ইনসার্ট করতে থাকবো, তো তোমরা দেখতে পাবে। আর এবার চলো তোমাদের সাথে শেয়ার করি যে ডক্টর তো আমাকে রেফার করে দিয়েছিল, তারপরে কি কি ঘটনা ঘটেছিল। ডক্টর আমাকে ফার্স্টলি ওখানে যাওয়ার পরে ইউএসজি রিপোর্ট দেখে সঙ্গে সঙ্গে রেফার করে দেয়। রেফার করে উনি যেহেতু বেসরকারি সংস্থায় বসে, তো উনি, এটা আমার মনে হয় যে উনি তার জন্য কোনো বেসরকারি সংস্থার নাম আমাকে তখনও বলেনি। উনি আমাকে বললেন যে নয় আমি কলকাতার মেডিকেল কলেজ বা এনআরএস অথবা কল্যাণী জেএনএসে যাতে আমি গিয়ে খোঁজ নিই, মানে যেখানে এনআইসিইউ আছে সেরকম কোনো জায়গায়। তো যথারীতি আমি ফার্স্টেই যেহেতু ওখানে কল্যাণীতে ডক্টর দেখাতে যেতাম, তার জন্য আমি কল্যাণীতে ডক্টর দেখিয়ে বেরিয়েই আমি জেএনএসে যাই। জেএনএসে গিয়ে ওখানে মানে জওহরলাল নেহরুতে যাই, ওখানে গিয়ে, ওটা একটা হসপিটাল, সরকারি সংস্থা, ওখানে গিয়ে আমি এরকম বলি, তো ওনারা বলেন যে মানে লাইন টাইন দেওয়ার পরে আমি এরকম সমস্ত কথাবার্তা বলি যে এরকম এরকম ব্যাপার, তার জন্য আমাকে ডক্টর শেষ মুহূর্তে রেফার করে দিয়েছে। তো ওনারা আমার সমস্ত রিপোর্ট দেখে বলল যে এখানে মায়েদের জন্য মানে মায়েদের জন্য আর কি এনআইসিইউ আছে, এনআইসিইউ না, ওটাকে কি বলে, আইসিইউ আছে, কিন্তু বাচ্চাদের জন্য এনআইসিইউ নেই। তো আমি যেই পারপাসলি গেছিলাম সেই পারপাসটা আমার ওখানে সলভ হবে না। তো ওখান থেকে যাই হোক আমরা হতাশ হয়ে ফিরে আসি। সেদিনকে আমরা 10টার সময়, 9:30টার সময় ডক্টর দেখাতে গেছি, আর বাড়িতে এসেছি ওই ডক্টর দেখে আমি এই বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসেছি তখন প্রায় বাজে 4টে। এসে বাড়িতে এসলাম, এসে মা বাবা যথারীতি জিজ্ঞাসা করেছিল, আমরা তখন অবধি কাউকে কিছু বলিনি, জাস্ট এইটুকুনি বলেছিলাম যে আমরা জওহরলালে আছি। তো এইটুকুনি বলেছিলাম, ভেতরের কি কারণে গেছি, কেন গেছি, কিছু বলিনি। তো বাড়িতে এসে সবাই টেন্স ছিল, সবাইকে বললাম যে এরকম এরকম কারণ, এরকম এরকম ব্যাপার হয়েছে। তো মানে সিচুয়েশন বুঝতেই পারছো তখন কিরকম হতে পারে। তো তারপরে আমি বাড়িতে আসার পরে 2-3জন ডক্টরের সাথে কনসাল্ট করি। এক আমাদের ফ্যামিলি ডক্টর, সেকেন্ড হচ্ছে যাকে আমি দেখাচ্ছিলাম তার সাথে। তাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় যে আপনি তো এরকম সরকারি জায়গার নাম বললেন, যদি বেসরকারি কিছু জায়গার নাম বলেন তাহলে খুব সুবিধা হয়। তো তখন উনি আমাকে বললো যে ব্যারাকপুরে টেকনো গ্লোবাল আছে, তারপরে বেলঘড়িয়ার আর কি জেনিত আছে, এইসব জায়গাগুলোতে যাতে আমি যেতে পারি। কিন্তু সেখানে মানে আমাদের এরকম মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অনেকটাই দুঃসাধ্যকর ব্যাপার, কারণ ওখানে এনআইসিইউর চার্জ এক এক দিনে অনেক, আর মানে অনেক অনেক টাকার ব্যাপার। তো এবার সেই মুহূর্তে আমার মনে হয় না কেউই কখনো টাকার কথা ভাববে। সেই মুহূর্তে মানুষ আপ্রাণ চেষ্টা করবে যে এতদিন ধরে একজনকে মানে আনার চেষ্টা করছে, সে যাতে সুস্থ হয়ে পৃথিবীতে আসে। তো যাই হোক আমরা আরও একজন ফ্যামিলি ডক্টর, যে আমাদের ডক্টর আর কি, তার সাথে কনসাল্ট করি। তো সেও বললো যে এরকম তো বিশাল ব্যয় সাপেক্ষ ব্যাপার, উনি প্রথমে এই কথা বললো। তারপরে উনিও সেম জেনিতের কথা বললেন আর ব্যারাকপুরের কথা বললেন। তারপরে আমরা আমার ছোট পিসির মেয়ে আর তার হাজবেন্ডের সাথে কনসাল্ট করি, কারণ আমার ওই দিদির আর কি জেনিতে আর কি ডেলিভারি হয়েছিল। তো আমি ভাবলাম যে ওদের কাছে হয়তো কোনো ডক্টরের রেফারেন্স থাকবে বা ডক্টর থাকবে যে যাকে আমি দেখাতে পারবো। তো ওরা মানে থ্রু আউট এই কটা দিন, সোমবার, মঙ্গলবার আর বুধবার, ওরা যা করেছে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। ঠাকুরের মতো হয় না যে ঠাকুরের মতো দেবদূতের মতো কেউ আসে, তো সেরকমই ওরা মানে ওই মুহূর্তটাতে এত 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 সাপোর্ট করেছে মেন্টালি, মানে বলার মতো না, মেন্টালি প্লাস ফিজিক্যালি। তো ওদেরকে রাত্রিবেলা এরকম ফোন করা হয় যে জেনিতে তো ওর ডেলিভারি হয়েছে, মানে তোর ডেলিভারি হয়েছে, তো কোনো ডক্টরের যদি রেফারেন্স থাকে। আনফর্চুনেটলি যেদিনকে আমি ওদের ফোন করি, ওই দিদির যার কাছে ডেলিভারি হয় সেই ডক্টর মানে এখানে ছিল না। তো তার সাথে যথারীতি কোনো কন্ট্যাক্ট করা যায়নি। তো দাদা ভাই মানে ওর হাজবেন্ড আর কি,
আরও অন্যান্য জায়গা থেকে ফোন টোন করে একজন ডক্টরের মানে ইসে বুক করে, একজন ডক্টরের আর কি বলে ওপিডি বুক করে। তো সেটা ছিল বুধবার দিনকে, মানে মঙ্গলবার মাঝখানটা পুরোটা ফাঁকা। এইগুলো সব ঘটেছে সোমবার দিনকে, আর মঙ্গলবার দিনে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। বুধবার দিনকে সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেই ডক্টরকে আমি দেখেছি ডক্টর পারমিতা হাজারিকে। তো আমি বললাম যে বুধবার দিন দেখাবো, মাঝখানে মঙ্গলবার দিনটা পুরোটা লস হয়ে যাবে, এটা আমি কোনোভাবেই চাইবো না। কারণ সেই সিচুয়েশনটা এমন ছিল যে হাতে আর টাইম নেই, এরকম একটা সিচুয়েশন, মানে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। আর আমাদের কাছে কোনো মানে এরকম কোনো মানে কি বলবো, এরকম কোনো অ্যাসিওরিটি ছিল না যে সব কিছু ভেতরে ঠিক আছে। হ্যাঁ, শুধু একটা ব্যাপার ঠিকঠাক ছিল, সেটা হচ্ছে পুচকু আমার সব কিছুর মধ্যেও নড়াচড়া করেছে, যেটা একদম ঠিকঠাক ছিল। ও যদি নড়াচড়া না করতো তাহলে মানে যাই হোক, ভগবানেরটা ভগবানই রক্ষা করে। তো বুধবার দিন আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয় 10টা 10:30 দিকে। সেটা হচ্ছে বেলঘড়িয়ার অ্যাপোলো ক্লিনিকে। মানে উনি বসছিলেন অ্যাপোলো ক্লিনিকে, কিন্তু উনি জেনিতেরই ডক্টর। তো আমি বললাম যেখানে হোক, জেনিতের ডক্টর হলেই হলো, অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিতে। তো বুধবার আমার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়, কিন্তু মাঝখানে মঙ্গলবার দিনটা কোনোভাবেই নষ্ট করতে আমি চাই না। তো তার জন্য আমরা ঠিক করলাম যে মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা মেডিকেলে যাব। তো আমি, আমার বড় ননদ আর যুগল, 3জন মিলে, আর বড় ননদের হাজব্যান্ড, সবাই মিলে আমরা যে মেডিকেল কলেজে যাই। সেখানে গিয়ে সারাটা দিন ওইভাবে কাটে। এবার তখন জানি সেই মুহূর্তে ওই শরীরের কন্ডিশন নিয়ে অতটা স্ট্রেস নেওয়া উচিত না, কিন্তু বাড়িতে বসে হাত কামড়ানোর মতো সিচুয়েশন ছিল না যে যা হবে হয়ে যাক, কিন্তু আমি যাব। যদি সেই দিনই ভর্তি নিত আমাকে মেডিকেলে, তো আমি সেই দিনই ভর্তি হয়ে যেতাম। তো মেডিকেলে যাই, যথারীতি সারা দিন ওখানে যাই, কারণ হসপিটাল তো জানি, হসপিটাল মানেই সারাদিনের ব্যাপার। সারাটা দিন ওখানে কাটিয়ে আলটিমেট কোনো লাভই হয় না। ওরা সমস্ত কিছু রিপোর্ট দেখার পরে আমাকে, আমি যে স্যাচেটগুলো খাচ্ছিলাম ওই স্যাচেটগুলো 2টো করে রেফারেন্স, মানে 2টো করে আর কি খেতে বলে। আর বলে যে আমি যাতে ওই 12 ঘন্টা অন্তরে যে ইঞ্জেকশনগুলো হয় না, যেগুলো বেবির লাং ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়, সেরকম যাতে 2টো ইঞ্জেকশন নিই। আর এই 2টো বলার পরে বললো যে আমি 15 দিন পরে যাতে আরেকটা ইউএসজি করে ওখানে যাই। মানে ওখানে আমি গেছিলাম ডক্টরের আর কি বলে ওটাকে, রেফার লেটার নিয়ে, কিন্তু আলটিমেট কোনো লাভ হয়নি। ওনারা বললো যে এখনো টাইম আছে 15 দিন, 15 দিন পরে আরেকটা ইউএসজি করে আসুন। তো আমাদের তো পরের দিন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক করাই ছিল। তা আমি বললাম ঠিক আছে, উনি যা বলেছে পরের দিন ডক্টরের কাছে যাব, মানে প্রাইভেটের ওনার কাছে যাব, পারমিতা ম্যাডামের কাছে। উনিও যদি সেম কথা বলেন যে এখনো 10-15 দিন সময় আছে, তাহলে আমি 10-15 দিন পরে মেডিকেলেই দেখাবো। তো যথারীতি আমি পরের দিন বুধবার, এইভাবে তো মঙ্গলবার দিনটা কাটলো, কেটে বাড়িতে আসলাম। মঙ্গলবার দিন বাড়িতে এসেছি তাও 5টা নাগাদ। মানে মঙ্গলবার দিনও সারাদিনের ধকল, ওই সিচুয়েশন, ওই কন্ডিশন, ওই মনের অবস্থা নিয়ে সারাদিনের ধকল গেল। তারপরে বুধবার দিন সকালবেলা আমরা বেরিয়ে যাই অ্যাপোলো ফার্মেসিতে, মানে যেখানে আর কি পারমিতা ম্যাডাম বসবে সেখানে। ওখানে গিয়েই আমার আগে ফার্স্ট একটা ড্রপলেট টেস্ট হয়। আর তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আমার এনটি স্ক্যান হয়নি, তো পারমিতা ম্যাম সমস্ত রিপোর্টগুলো দেখলো, আর ওখানে গিয়ে আমার একটা ড্রপলেট টেস্ট হয়। দেখো অবস্থা, মানে কিভাবে মানুষের কি হতে পারে। ড্রপলেট টেস্টে ধরা পড়ে আমার যে এএফআই লেভেলটা ওখানে, মানে 35 সপ্তাহ 3 দিন আমি ইউএসজি করিয়েছিলাম। 35 সপ্তাহ 3 দিনে যেখানে আমার এএফআই লেভেল, মানে অ্যাডিকুইট ফ্লুইড লেভেল যেটা ছিল 6 থেকে 8, সেটা 35 সপ্তাহ 7 দিনে আবার ইউএসজি করানো হয়, মাত্র 4 দিনের গ্যাপিংসে। সেটা নেমে যায় 3 থেকে 5 সেন্টিমিটার, মানে ক্রমাগত আর কি ওটা ড্রপ করছিল। তো আমরা ভেবেছিলাম যে যদি ওয়াটার লেভেলটা 6 থেকে 8ই থাকে, যদি নাও বাড়ে, যদি সেম থাকে, তাহলে একটু ওয়েট করব, আরো 2-3 দিন ওয়েট করব। কিন্তু যখন আমরা দেখেছি ইউএসজি পরে যে লেভেলটা আরো ড্রপ করে গেছে, তখন তো আর মানে মাথার ঠিক নেই, তখন আর কোনোভাবেই মানে রাখার কোনো সম্ভাবনাই, মানে আর কোনো ওয়েট করার সম্ভাবনাই ছিল না, ইচ্ছাও ছিল না। তো আমরা কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়াই ওখানে জাস্ট ডক্টর ভিজিট হিসাবে গেছিলাম। তো সেখানে ডক্টর আমাদের বললো যে দেখো তোমার এএফআই লেভেল ক্রমশ কমছে, এমন না যে ইনক্রিজ করছে তো দূরে থাক, লেভেলটা বজায় রাখছে তাও না, কমে যাচ্ছে ক্রমশ। তো এবার তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে আজই ডেলিভারি করাতে পারো বা আরও 2 দিন দেখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো সঙ্গে সঙ্গে আমরা নিচে যাই। নিচে গিয়ে আমরা ওই 4টে মানুষ, আমি, মিস্টার সাহা আর ওই দিদি আর দিদির হাজব্যান্ড, 4জন মিলে ওখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া হয় যে না, আর দেরি করবো না, আমরা আজকে এক্ষুনি ভর্তি হব। তো আমি বাড়ির থেকে 2টো রুটি খেয়ে গেছিলাম, যেহেতু আর এইবার এগুলো খেয়ে গেলে বা জল খেলেও সিজার হয় না,
তো তার জন্য বললো যে ঠিক আছে, তাহলে আমরা ওইখানে দাঁড়িয়ে বাড়ির সবার সাথে কথাবার্তা বলে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাই, ওখান থেকেই ভর্তি হয়ে যাই। আমি কোনো ভর্তির কিছু নিয়ে যাইনি। কত ইচ্ছা ছিল যে ব্যাকপ্যাকের ভিডিও করব, তারপরে মানে ডেলিভারির আগে আগে ব্যাকপ্যাকের ভিডিও করবো। ইনফ্যাক্ট 9 মান্থের যে স্বাদ, সেই স্বাদও আমার হয়নি। আর এছাড়া ভেবেছিলাম যে সবার কাছ থেকে মানে জানতে চাইবো যে আমার কি হবে, তারপরে কি হলো, এই নিয়ে একটা ভিডিও করব, কিন্তু সমস্ত কিছু ঘেটে একদম হয়ে গেছিলো। যাই হোক, তো শেষ পর্যন্ত ভর্তি হলাম তখন ওই অলমোস্ট 1টা-1.5টা নাগাদ। তারপরে ওখান থেকে বলে যে আমার ওই 5টা নাগাদ ওটি হবে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, এরকম ঘটেছিল। আর তারপরে যে টুকটাক ক্লিপিংস নিয়েছি, চলো এবার তোমরা সেগুলো দেখে নাও। আচ্ছা, ডক্টর দেখাতে তো আমি বেলঘরিয়ার অ্যাপোলো ক্লিনিকে যাই। সেখান থেকে ডক্টরের কথা শুনে ডিরেক্ট আমি জেনিতে অ্যাডমিশন নিয়ে নিই। আর ওখানে যাওয়ার পরে আমার আমাকে যা যা করার ছিল সেগুলো করে দিল, যেরকম চুল টুল বেঁধে দেওয়া, নখ কেটে নেওয়া, প্লাস নেল পলিশ সাথে ছিল সেগুলো সব রিমুভ করা, তারপরে স্লাইং ফিক্সড করা, এগুলো সব যা যা করার ছিল করলো। আর আমার ওটির টাইম ছিল 5টার সময়। আমি অ্যাডমিশন হয়েছিলাম তখন অলমোস্ট 12:30 পৌনে 1টা মতো বাজে। এতটা দেরিতে আমার এতটা দেরি আমার লেগেছিলো, তার কারণে আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গেছিলাম। তো মিনিমাম টাইম একটা থাকে যেই টাইমটা অবধি খালি পেটে থাকতে হয়। তো এখানে দেখো আমার চ্যানেল ফিক্সড হয়ে গেছে। আর সমস্ত ভয় খেয়ে এবার জয় করার পালা। এতদিন ধরে যেটা ভাবছিলাম, ব্যাপারটা হচ্ছে যে হুট করে হয়ে গেছে বলে আমি অত কিছু ভাবনা চিন্তার সময় পাইনি। অনেকে যখন আগের থেকে ডেট দেওয়া থাকে তারা ভাবনা চিন্তা করে বলে তাদের আরও বেশি ভয় লাগে, কিন্তু আমার অতটা ভয়ও লাগে। এই যে বেবি শুয়ে আছে, এই অঙ্কিতা শুয়ে আছে বেডে। আর এখানে আমাদের বেবি। ফাইনালি টেনশন মুক্ত। এত টেনশন, এত 2-3 দিনে দৌড়াদৌড়ি, কিচ্ছু ব্লগ করিনি, সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এই জাস্ট হলো। তুমি কতটা খুশি বলো? খুব খুশি, খুব। বাইরে সবাই খুব হাসি মজাক করছে। ফার্স্ট দেখে কেমন লাগলো? আর কি বলো, ফার্স্ট দেখে কেমন লাগলো? কি বলবো, ভেতর থেকে তখন কিছু মানে আমি ওকেও ভালো মতো ওকে দেখেছি, ব্লার হয়ে যাচ্ছে, চুল কেমন হয়েছে, নাক ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন সত্যি কথা বলতে আমি অত কিছু দেখিনি। আমি ওকে দেখেছি, বাস আমার মাথার কিছু কাজ করেনি। কোলে নিতে দিয়েছিল? হ্যাঁ, কোলে নিতে দিয়েছিল? দিয়েছিল? না না, এমনি দেখি। আমি এখনো ধরবো না। না, এখন তো ধরতে দেবেও না। আজকে হচ্ছে ডে 2, কালকে ওটি হয়েছে, আজকে সেকেন্ড ডে। পুচকু ঘুমাচ্ছে। এই তো এখন এটাই কাজ, খালি শোবো আর পুচকুকে দেখবো। পুচকু ওই দিকে রয়েছে, দেখতে পাচ্ছি না। পাশে বললাম দিতে, পাখাটা চলছে বলে। 2 দিন পরে আজকে ফোনটা হাতে পেয়েছি। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। কোনো ব্লগ ঠিকঠাক করা হয়নি, কেননা অনেক প্রবলেমস ছিল। তো সব কিছু ধীরে সুস্থে আমি আগে বাড়ি যাই, তারপরে শেয়ার করব। এখন বেবিও ঠিক আছে, আমিও ঠিক আছি। তোমরা শুধু প্রে করো যাতে সব কিছু ঠিকঠাক থাকে। সো আমি এইটুখানি ক্লিপিংসই নিতে পেরেছি, 2-3টে ক্লিপিংস, কারণ পুরো ঘটনা শুনে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কি কন্ডিশন ছিল। আমাকে অ্যাডমিট করার পরে তারপরে সবাই জানতে পেরেছে, অ্যাডমিট করার আগে অবধিও সেরকম কেউ জানতো না। মা গেছে এখান থেকে, বাবা গেছে, আমার সব ননদরা, তারপরে ননদের হাজবেন্ডরা, মানে যে যেখান থেকে পেরেছে সেখান থেকে গেছে। আর ফাইনালি পুচকু চলে এসছে। পুচকু জেন্ডারও রিভিল হবে। ওইভাবে কোনো মানে জেন্ডার রিভিল করার জন্য আমি আলাদা কোনো ভিডিও করব তা নয়। আসলে আমি ভেবেছিলাম, প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে আমার সিমটমসগুলো কী ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো তার হলো না। তো তার জন্য ভেবেছি যে আমি সম্পূর্ণটা আলাদা ভিডিও করব, যেখানে আমার কি কি সিমটম ছিল, সেই সাথে আমার কি হলো, বেবি বয় না বেবি গার্ল, সেটাকে মানে ওইভাবে শেয়ার করব। তো তার জন্য একটা আলাদা ভিডিও যাবে।
তা আজকের ব্লগটা এইটুখানি, এর পরে পরপর ভিডিও আসবে। আর পুচকুর ফেস রিভিল এখনো অবধি আমি করিনি, তার কারণ হচ্ছে আমি চাই যে ওর মানে 15 দিনের যজ্ঞটা হয়ে যাক, একটু টাইম দিই ওকে। তার জন্য এখনো অবধি ওর সামনে ফোন টোন সেরকম নিই না, ভিডিও কলিং করলেও খুব দূর থেকে দেখানোর চেষ্টা করি, কারণ ও যেহেতু প্রিম্যাচুর। তো যত সম্ভব ইলেকট্রনিকের জিনিসগুলোর থেকে দূরে রাখাই ভালো। তো এটাই হচ্ছে কারণ। যাই হোক, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা এই যদি সিমটমগুলো থাকে তাহলে আগে থেকেই সচেতন হয়ে যেও, যাতে শেষ মুহূর্তে এরকম টানা হ্যাচড়া না হতে হয়। আর ভগবানের কাছে প্রে করে যাতে কারোর এরকম টানা হ্যাচড়ার সিচুয়েশনের মধ্যে নাও যায়, কারণ সেই সিচুয়েশনে যে বাড়ির লোকের অবস্থা, নিজের মনের অবস্থা কি থাকে সেটা সেই ফেসটার মধ্যে দিয়ে গেছি, তার জন্য জানি। যাই হোক, তো আজকে ব্লগটা এইটুখানি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ যেন বাই।